যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল এবং পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের কথা বলছেন, ভারত এই চেষ্টাটা করেছিল, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হন নাই। আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে একটু জানতে চাই, কারণ আমরা আসলে শুরু থেকে 5ই আগস্টের পর থেকে ভারতকে শুনছিলাম বলতে যে তারা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায়। কিন্তু শেষের দিকে সে বিশেষ করে যখন বাংলাদেশে আসলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ হলো বেগম জিয়ার মৃত্যুর পর, তারপর থেকে আমরা দেখলাম ইনক্লুসিভ শব্দটা, বা তখন থেকে ইনক্লুসিভ শব্দটা থাকলো না, তারা ফ্রি ফেয়ার নির্বাচন চাইলো। আসলে কি এরকম ব্যাপারটা হয়েছিল যে ভারত চেয়েছিল শেখ হাসিনা এই চাননি নির্বাচনে অংশগ্রহণ করতে? দেখেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল তারা সবসময় জাতিকে বিভ্রান্ত করে আসছে। কারণ জুলাই এই আন্দোলনটা তথাকথিত আন্দোলন, এই আন্দোলন হচ্ছে একটি প্রতিশোধ নেওয়ার জন্য আন্দোলন। সেই প্রতিশোধটা কি? 71-এ মহান মুক্তিযুদ্ধে যে পাকিস্তান এবং তার সাম্রাজ্যবাদী দোসর এবং তাদের এই দেশীয় এজেন্টরা যে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, তাদের আন্তর্জাতিক বন্ধুরা আত্মসমর্পণ করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য জুলাইয়ের 24-এর 5ই আগস্ট সৃষ্টি করা হয়েছে এবং তথাকথিত জুলাই আন্দোলন হয়েছে। তার প্রমাণ আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে উঠেছে। আজকে দেখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যিনি যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রেখে তাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হচ্ছে মিথ্যা আগরতলার ষড়যন্ত্র মামলা দিয়ে, সেই সময় যিনি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে যিনি স্লোগান দিয়েছেন, যিনি 6 দফাকে সাথে মিলে 11 দফা দিয়ে বলেছেন, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, জেলের তালা ভাঙবো শেখ মুজিব কানব। এবং সেদিন ছাত্র জনতার সেই গগনবিদারী স্লোগানে পাকিস্তানের তথাকথিত হুমায়ুন আইয়ুব খান কিন্তু ছাত্র জনতার দাবি মানতে বাধ্য হয়েছিলাম, পদত্যাগ করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ছেড়ে দিয়েছিলাম। শেখ মুজিবকে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন সেই তোফায়েল আহমেদ, যিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন, সেই তোফায়েল আহমেদকে আজকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তাকে ওয়ারেন্ট তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো সেই বাংলাদেশে। তাই জুলাই আজকে প্রমাণ হয়েছে জুলাই কোনো আন্দোলন না, জুলাই হয়েছে 71কে মুছে ফেলার জন্য আন্দোলন, পাকিস্তানিদের প্রতিশোধ নেওয়ার জন্য, 71-এ যে পরাজয় সেই প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ তারাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরকে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছেন, তারাই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছেন, তারাই বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা হত্যা করতে চেয়েছেন, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছেন। আর আপনি যে কথাটা বলেছেন মতিউর রহমান কোথায় পেয়েছেন এই কথা আমি জানি না, কারণ আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচনের আগে বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনে যেতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে সেই পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সেটা প্রত্যাহার করতে হবে। নির্বাচনের আগে কি সেটা প্রত্যাহার করেছিল? কিন্তু নিষেধাজ্ঞা দেবার আগেই কিন্তু জনাব এস এম কামাল, আপনি বলার পর মনে হচ্ছিল যে আপনি নির্বাচন নিষেধাজ্ঞা দেওয়ার আগেই এরকম ভাষ্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে দেখেছি যে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। না, আমরা বলেছিলাম যে ইউনূস কোন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না। এটা আমরা আপনার নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন, খেয়াল করে দেখেন, আমরা বলছি ইউনূস কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন নিরপেক্ষ ব্যক্তি না। আমাদের অপরাধ ছিল কি, আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছি, আমাদের বিরুদ্ধে এই কথা বলা হতো। তো ইউনূস কিন্তু কোন নিরপেক্ষ ব্যক্তি না, কারণ ইউনূস ক্ষমতায় আসার পরেই প্রথম সে 32কে ভাঙিয়েছেন,
মব ছাত্রলীগের কার্যক্রম তিনি নিষিদ্ধ তো নিরপেক্ষ করেছে। ব্যক্তি না, তিনি আওয়ামী লীগের বিপক্ষে এটি স্পষ্ট অবস্থান নিয়েই তিনি এসেছেন, হ্যাঁ, অতএব স্পষ্ট তিনি নিয়েছেন। নিরপেক্ষ আমরা- অবস্থানে না। আমরা- কিন্তু আপনাদের কাছ থেকে আমরা শুনেছি যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। ফলে আমরা বলেছি ইনুজের অধীনে নির্বাচনে যাব না, কারণ ইনুস আমাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। আমাদের কার্যক্রম যদি তারা প্রত্যাহার করত, নিষেধাজ্ঞা প্রত্যাহার করত, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করত, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিত। এবং আপনি জানেন আমাদের বাঙালি জাতির যিনি আস্থার ঠিকানা, বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা, আজকে মানুষ বলছেন না, একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি দেখেছেন জিএম কাদের বলছে যে বাংলাদেশে এখন নৌকা না, আওয়ামী লীগ না, শেখ হাসিনার পক্ষে মানুষ রায় দেবে। এবং একজন ইউনূস, অবৈধ অসাংবিধানিক সরকার ইউনূসের একজন উপদেষ্টা, যে সকল নাটের গুরু, সে একটা জরিপ করেছেন, আপনি দেখেছেন, সেখানে 87% লোক তার আইডিতেই সমর্থন জানিয়েছেন যে শেখ হাসিনার দরকার। এই কারণে তারা শেখ হাসিনার বিরুদ্ধে তড়িঘড়ি করে, দরকার আসলে বিষয়টা এরকম ছিল না, তিনি জরিপটা চালিয়েছেন শেখ হাসিনা আসবেন না, ফিরে আসবেন না বা দেশে আসবেন না, এটিকে কে বিশ্বাস করেন আর আসবেন বলে কে বিশ্বাস করেন। তো সেক্ষেত্রে আসলে বেশিরভাগ মানুষই, একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেছেন যে তিনি ফিরে আসবেন। আমরা যেটা দেখেছি সামাজিক, 87% লোক মনে করে শেখ হাসিনা আসবেই। তা আমি মনে করি যে মানব জমিনের মতিউর রহমান সাহেব যেটা বলছেন, ওনারা সবসময় জাতির কাছে ওনারা সাদাকে সাদা বলেন না। তাহলে তার মানে মতিউর রহমান যে দাবিতে করছেন সেটি আসলে আপনার কাছে সঠিক মনে হচ্ছে না। তাহলে আপনি আমি বলি এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা, সম্পূর্ণ ভিত্তিহীন একটা ব্যাপার। তাহলে কি হলো? তাহলে মানে একটু তো মেলে এই ঘটনার সাথে, যে ভারত বলে আসছিল ইনক্লুসিভ নির্বাচন চায় একদম 5ই আগস্টের পর থেকে, এবং দ্রুত তারা নির্বাচন চাইছিল, শেষের দিকে সে ইনক্লুসিভ শব্দটা বাদ দিয়ে দিল, শুধু ফেয়ার নির্বাচন তারা চাইতে শুরু করলো। মানে কি হয়েছিল? যদি মতিউর রহমানের তিনি যেটি দাবি করছেন সেটি ঠিক হয়, তাহলে মোটামুটি সমীকরণটা মেলে। জি, আমার যেটা মনে হয়, ধরেন এই উত্তরটা তো ভারত সরকারের প্রতিনিধি দিতে পারবেন, তাদের মুখপাত্র দিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, হয়তো ভারত সরকার ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল, কিন্তু এই অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস রাজি হননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হননি, যার ফলে ভারত সরকার চেয়েছে ইউনূস বিদায় নিক। একটি রাজনৈতিক দল, যে কোনো একটি রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসুক, ভারত তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন, বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক রাখবেন। পরবর্তীতে এটা তারা মনে করে হয়তো তারা বলছেন নির্বাচন হওয়ার প্রয়োজন। ঠিক এরকম মনে করেছিলেন যে ইউনূস বিদায় নিক, একটা রাজনৈতিক সরকার আসুক? কারণ ধরেন শেখ হাসিনার বক্তব্য আমরা যেটা শুনেছি, তিনি বলছেন যে তারা অনেকেই, মানে বিএনপির নেতারা আওয়ামী লীগের কাছে ধর্ণা দিয়েছে, হাতে পায়ে ধরেছে এবং তাদের পক্ষে সমর্থনও দিয়েছে জামাতকে ঠেকাতে। ফলে মানে এই যে মানে ইউনূসকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে মানে একটা সরকার আসুক, রাজনৈতিক সরকার, আপনাদেরও কি এরকম একটা ইচ্ছা ছিল নাকি? আমরা দেখেন আমাদের নেত্রী কি বলছেন, এতে তো আমরা দেখছি বিএনপির বিভিন্ন জায়গায় যারা প্রার্থী, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবও বলেছেন আওয়ামী লীগের ভোটের কাছে তারা হাত পেতেছে, এটা তারা করেছেন। এই কারণে আমাদের নেত্রী বলছেন যে তারা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে প্রেসার দেওয়া হয়েছে, তারা সেই ক্ষেত্রে হয়তো মানে ধরেন জামাতের চাইতে তারা হয়তো মনে করছে যে 71-কে, তখন বিএনপি 71-কে রক্ষা করার জন্য মরি হয়ে লেগেছে। এই কারণে হয়তো আমাদের কোনো তৃণমূলের নেতাকর্মীরা তাদের এলাকায় হয়তো তারা জামাত ঠেকানোর জন্য হয়তো বিএনপির পক্ষে ভোট দিতে পারে। আপনি বলছেন প্রেসার দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের নেত্রী কিন্তু বলেছেন তারা হাতে পায়ে ধরেছে, প্রেসার না, হাতে পায়ে ধরেছে। একদম আমি শুনছিলাম তার বক্তব্যটা। আপনি তাদের বক্তৃতাই তো, বিএনপির প্রার্থীদের বক্তৃতাই তো বলেছেন। অনেকে বলছেন যে আমাদের যদি ভোট দেন তাহলে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করব, এটা অনেকের বক্তৃতাই বলেছেন। নেত্রী হয়তো বলে এই কারণেই বলেছেন, নেতৃত্ব তাদের মুখের কথা, তারা নির্বাচনের আগে যে
বক্তব্য রেখেছেন বিএনপির প্রার্থীরা, তার আলোকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কথাগুলো তাহলে বলেছেন। কি আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হলেন? মানে আপনাদেরকে বলা হয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, তারপরে আপনাদের শোনেন, নেতাদের সমর্থন দিলেন, শোনেন, কিন্তু আমি ক্ষমতায় মনে গিয়ে দেখা করি, গেল, হ্যাঁ, আপনাদেরকে আরো আমি টাকা মনে পর্যন্ত করি, নিষেধাজ্ঞা। দেখেন, আমি মনে করি আদর্শিকভাবে বিএনপি এবং জামাতের ভিতর কোনো পার্থক্য নেই। বিএনপির ভিতর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে, কিন্তু আদর্শিকভাবে বিএনপি আর জামাতের ভিতর কোনো পার্থক্য নাই। একটি ম্যানেজ নির্বাচন হয়েছে, একটি সন্ধ্যাকালীন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত ক্ষমতা এসেছে, এবং যে পার্লামেন্টে ৭১-এর যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া হয়, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত যে পার্লামেন্ট, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যখন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে পক্ষে শোক প্রস্তাব নেওয়া হয়, সেখানে তো প্রমাণ যে বিএনপি জামাতের ভিতরে নীতিগত কোনো পার্থক্য নাই, আদর্শিক কোনো পার্থক্য নাই। উপরে যেটা দেখাচ্ছেন এটা আইওয়াস। আচ্ছা, আদর্শিক কোনো পার্থক্য নাই, আইওয়াস বলছেন। আমি এই প্রসঙ্গটাতে আসবো, কিন্তু ওই যে প্রশ্নটা করছিলাম সেটাকে একটু বলবেন যে আপনারা কি বিশ্বাসঘাতকতার শিকার হলেন? হাতে পায়ে ধরে আপনাদেরকে সমর্থন আদায় করা হলো, কিন্তু আবার সংসদে গিয়ে আপনাদেরকে নিষেধাজ্ঞা স্পষ্ট, মানে শক্তপোক্ত করেন মানুষ। আমি আপনারে বলি, এই তরুণ প্রজন্ম বিএনপি জামাতকে দেখেনি। 2001 থেকে 2006 বিএনপি জামাতের ক্ষমতার আমল দেখেনি। তারা দেখছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার একটানা 16 বছর ক্ষমতা। উন্নয়নের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছেন, পাশাপাশি আমরা যারা এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলাম, আমাদের আচার আচরণে তৃণমূলের কর্মীরা, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে, কষ্ট পেয়েছে। অনেক জায়গায় আপনার গুম হয়েছে, খুনও হয়েছে, আমি অস্বীকার করি না, দুর্নীতি হয়েছে, যার ফলে মানুষ আমাদের শাসনামল দেখেনি, আমাদের শাসনামল দেখছে। কিন্তু বিএনপি 2001 থেকে 2006 যে 21 আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, 23 বঙ্গবন্ধু রক্তাক্ত হয়েছে, 63টি জেলায় 560টি বোমায় ক্ষতবিক্ষত হয়েছে, বিদেশি রাষ্ট্রদূত আপনি জানেন আনোয়ার হোসেনের উপর গ্রেনেড হামলা হয়েছে, মৃত্যুর হাত থেকে বেঁচে হযরত শাহজালালের মাজার রক্তাক্ত হয়েছে, ঝালকাঠিতে 2 বিচারপতিকে দিবালোকে হত্যা করা হয়েছে। এমনি বাংলাদেশ একটি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়েছিল, এটা মানুষ দেখে নেই। এবং চাঁপাই নবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, অংশটুকু দেখে নাই, দেখেছে আপনাদের আমলে কি কি হয়েছে সেগুলো দেখেছে। আমাদের আমলটা দেখেছেন। এখন আমি মনে করি ইউনূসকে দেখেছেন, এখন ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে বিএনপি জামাতকে দেখছেন। আজকে ইউনূস যে গোলামি চুক্তি করে গেছেন, বিএনপি সেটাকে রক্ষা করার জন্য জামাত সেটাকে রক্ষার সম্মতি দিয়েছেন। আজকে মানুষ বুঝছেন। আজকে দেখেন, আমি আপনারা বলি, আজকে আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হলেন কিনা আমার প্রশ্নটা। আমরা বিশ্বাসঘাতকতার শিকার। আমরা যে বিএনপি জামাত এই আচরণ করবে এটা আমরা বুঝি, কিন্তু আমরা এইটা অপেক্ষা করছি মানুষ বিএনপি জামাতের আসল রূপটা দেখুক। আজকে দেখেন 588 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, প্রায় 60,000 শিশু আক্রান্ত, বাংলাদেশের ঘরে ঘরে মানে সন্তানরা বাবা মার হাজারি আত্মনাদ। আজকে প্রায় আপনার মানে 500-র উপরে নারী শিশু ধর্ষিত হয়েছে। 7 বছরের রামিসা থেকে শুরু করে 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজকে হচ্ছে বাংলাদেশ। আজকে দেখেন ডিজেলের দাম, আপনি পেট্রোলের দাম, অপেক্ষা করছিলেন যে এই আমলের যে দুর্নীতি হবে বা অপকর্মগুলো হবে সেগুলোকে তুলে ধরে আপনারা আসলে আপনাদের মানে ফিরে আসাটাকে জায়েজ করবেন, এরকম কি? আমরা আমাদের ফিরে আসাটাকে জনগণ বুঝুক যে শেখ হাসিনা আমলে কি হয়েছে আর এই আমলে কি হয়েছে। আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার মুখ্য সচিব, তিনি যখন আপনি একটি সবাই বলেছেন মত বিনিময় সভায়
যখন বিএনপি ক্ষমতায় আসেনি, যে 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছেন। তা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যে আমরা দুর্নীতি করছি, আমাদের আমলে দুর্নীতি হয়েছে। তাহলে তারেক রহমানের মুখ্য সচিব তথাকথিত অবৈধ অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন, তাদের বিচার কেন হচ্ছে না?